আচ্ছা, খোলাখুলি ভাবে মানে অনেস্টলি একটা কথা বলো তো, তোমার সত্যি মনে হয় যে এই ভদ্রলোক তোমার মাকে খুন করে তোমাদের সমস্ত কে ভদ্রলোক? ওকে, উইথ ভেরি স্পেসিফিক অঙ্কুশ ভাটিয়ার কথা বলছি তো সে তোমার মনে হয়, শুধু মনে হয় না, আমি এটা বিশ্বাসও করি। ও, তুমি শুধুমাত্র এই জন্যই ফাইটটা করছো? অফ কোর্স। আর কোনো কারণ নেই? না, সত্যি কোনো কারণ নেই। ও, কেন, তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় আমি প্রপার্টির জন্য ফাইটটা করছি? না। দেখেছো, কোনো ভ্যালিড গ্রাউন্ডই নেই তোমার কাছে, অথচ আমি যেটা বলতে চাইছি, আমি যেটা বলছি সেটা তুমি মানতেই পারছো না। কেন মানতে পারছো না? তুমি ফাইটটা করছো তোমার ইগোর জন্য। ইটস অল অ্যাবাউট ইউর ইগো। তুমি এটা মানতে পারছো কেন জানো? এতদিন পর্যন্ত তোমার মায়ের লাইফে তুমি ছাড়া আর কেউ ছিল না। তোমাদের দুজনের জীবন তুমি এবং তোমার মা। সেখান থেকে এই ভদ্রলোক আসার পরে তোমার মা তাকে ভালোবেসে ফেলে। এই ভালোবাসাটা জানো কিরকম? বন্যার মতো, অনেকদিন ধরে চেপে থাকা আবেগ বেরোলে যেরকম হয়, ঠিক সেরকম। সেটা তুমি বুঝতে পারছো না, সেটা অন্য কথা। তো এটাই লক্ষ্য করেছো রেশমি, এত লড়াইয়ের মধ্যেও উনি কিন্তু ভালো আছে, উনি সুখে আছে। আর সেই সুখটা না ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে, সুখের বিভা তার মুখ থেকে ছড়িয়ে পড়ছে। তোমার আরো একটা প্রবলেম হচ্ছে তুমি চিরকাল তোমার মাকে দেখেছো চির দুঃখী, একটা প্যাথোস লাইফ, এবং সেই প্যাথোস লাইফের মুখটা দেখে না তুমি কোথাও কি উপভোগ করতে। এইটা তোমার দ্বিতীয় সমস্যা। এখন তো সেটা হচ্ছে না, তাই সেই জন্যে যতবারই তুমি তোমার মাকে দেখছো তুমি রিয়াক্ট করছো, তুমি বারবার ওনাকে আক্রমণ করছো, তোমার হিংসা দিয়ে সমস্ত কিছু তোমাকে রক্তাক্ত করতে যাচ্ছ। এইটা হচ্ছে সত্যি। হয়তো এটাই সত্যি। এই সত্যিটা কি ভুল? এই সত্যির যথেষ্ট দাম আছে ঋতুরাজ। এই সত্যির দাম পৃথিবীতে আর কারো কাছে নেই অ্যাপার্ট ফ্রম ইউ। মানে বুঝতে পারছো না তোমার কাছে কি নেই বলো তো? তোমার কাছে আমি আছি রেশমি, আমার এই সুন্দর ফ্যামিলি আছে যারা প্রত্যেকে তোমাকে প্রচন্ড ভালোবাসে। অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত তুমি ভদ্রলোকের সম্পর্কে অ্যালিগেশনটা এনেছো ততদিন পর্যন্ত আমি তোমাকে এখনো বলছি রেশমি, এই নোংরা খেলা থেকে তুমি বেরিয়ে এসো। তুমি দেখবে আমাদের বাড়ির প্রত্যেকটা লোক আবার তোমাকে একইভাবে জড়িয়ে ধরবে, ভালোবাসবে। রেশমি, আচ্ছা তোমার একটা কথা বলো, তুমি মামনির হাজবেন্ড সম্পর্কে এরকম একটা অ্যালিগেশন আনবে, তুমি তার পরিবারের সকলকে অপমান করবে, মামনিকে অপমান করবে, তারপরেও তোমাকে কেন অ্যাকসেপ্ট করবে বলো তো ওই বাড়িতে? কোনো কারণ আছে কি? তুমি এটা বুঝতে পারছো না? রেশমি, এখনো সময় আছে, তুমি সমস্ত কিছু থেকে প্লিজ বেরিয়ে এসে মাঝখান থেকে। জানো তো, আমি সত্যি ওই ভদ্রমহিলার সঙ্গে থাকতে চেয়েছিলাম, ওনার সঙ্গে উপভোগ করতে চেয়েছিলাম, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। তোমার জন্য সমস্ত কিছু থেকে আমিও বঞ্চিত হলাম। কেন হলে? আমি বলেছিলাম হতো? এভাবে নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করো না ঋতুরাজ। যাও, ও বাড়িতে আমার জায়গা না থাকতে পারে, আমার মায়ের কাছে আমার জায়গা নাই থাকতে পারে, তোমার জায়গা আছে। এখন আরো পাকাপাকি ভাবে তৈরি হয়ে গেল, কারণ তুমি ওর হয়ে কথা বলেছো, তৈরি হয়ে গেছে। তুমি যাও, তুমি এখানে থেকো না আমার সঙ্গে, তুমি থেকো না আমার কাছে। কিন্তু আমি তো চেয়েছি তুমি আমার সঙ্গে চলো। নো, নেভার নেভার। রেশমি, আমি আবারও বলছি রেশমি, প্লিজ এই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসো। আমি বুঝতে পেরেছি হয়তো তুমি তোমার মাকে একটু ভাগ করে নিতে পারছো না কারোর সঙ্গে, তাই তোমার এতটা কষ্ট হচ্ছে, কিন্তু এটা সত্যি নয়, এটা সত্যি নয়। তোমার মা তোমাকে ভালোবাসেন, এই সমস্ত কিছুর মধ্যে পারছি না, আমি পারছি না, আমি সত্যি ভাগ করে নিতে পারছি না। আমার মায়ের লাইফ জুড়ে শুধুমাত্র আমি ছিলাম, আর কেউ ছিল না আমার মাম্মামের লাইফে। ইনফ্যাক্ট আমার নিজের মাও যখন ও বাড়িতে আসতে চেয়েছিল, আমি আমার মাম্মামকে বলেছিলাম, মাম্মাম আমি না এই ভালোবাসাটা কারোর সঙ্গে শেয়ার করে নিতে পারবো না মাম্মা, তুমি আমার লাইফের সব। সেই মাম্মাম সবটা ভুলে গেল, র্যান্ডামলি সবটা ভুলে গিয়ে আমার জায়গাটা অন্য একজনকে দিয়ে দিল, ওই লোকটাকে দিয়ে দিল। শুধু ওই লোকটা নয়, আরো শ্বশুর বাড়ির লোকজন সবাইকে আপন করে নিল, আমাকে পর করে দিল। এত লোক আমি কখনো দেখিনি ঋতুরাজ। এত লোককে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি এত লোককে অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি অ্যাকসেপ্ট করো, কেউ তোমাকে অ্যাকসেপ্ট করতে বলে না, অ্যাকসেপ্ট করতে হবে না রেশমি। কিন্তু যদি ভবিষ্যতে কখনো এরকম মনে হয় তখন অ্যাকসেপ্ট করো। হোয়াটস রং ইন দ্যাট? আমরা তো মানুষ, আমাদের তো কাজই হচ্ছে আমাদের দরজাটা, মনের দরজা খোলা রাখতে হবে।
যেখানে অন্য মানুষের প্রবেশ ঘটবে, মানুষ মানুষকে ভালোবাসবে না, কাছে টানবে, তাহলে কে টানবে বলো তো? প্লিজ চুপ করো, বলো না, বলো না, বলো না, এই বিষয়ে কোনো কথা বলো না। তুমি অন্য অন্য বিষয়ে কথা বলে, বাট এই বিষয়ে কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না। আমার আমার জাস্ট ভালো লাগছে না। আমি তোমাকে যে যে কোনো কথা বলতে চাইনি। তুমি এখন নিজেই যথেষ্ট ভালো করে বুঝতে পারছো যে তুমি হেরে যাবে। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি কি আমাকে বাই এনি চান্স বিদ্রুপ করছো? তোমার হয়তো মনে হতে পারে যে আমি তোমাকে বিদ্রুপ করছি, কিন্তু আমি করছি না। আমি তোমাকে ফাইনালি আরো একবার বলছি, এখনো সময় আছে রেশমি। তুমি একবার শুধুমাত্র গিয়ে তোমার মায়ের সামনে দাঁড়াও। তুমি ঋতুরাজ বলছি, আমার না এই কথাগুলো জাস্ট আর ভালো লাগছে না। চলো না, আমরা অন্য কোনো কথা বলি, এই টপিকের বাইরে কোনো কথা বলি, চলো না। তোমার সাথে এই মুহূর্তে আমার অন্য কোনো কথা নেই। কেন নেই? কেন নেই? তোমার সঙ্গে আমার অন্য কোনো কথা কেন থাকতে পারে না? ওই কোটি সরকারের বাইরে অন্য কোনো কথা কেন থাকতে পারে না? আমার আর তোমার নিজস্ব কোনো স্পেস থাকতে পারে না? না, পারে না। প্রথমত তুমি সম্বোধন করে কথা বলো, কার সম্পর্কে তুমি কথা বলছো। আর দ্বিতীয়ত রেশমি, হয় তুমি ভুলে যাও, নয় তুমি অ্যাকসেপ্ট করো। মাঝামাঝি কিছু হতে পারে না। না পারে না, এরকম করো না, আমাকে তবে দূরে সরিয়ে দিও না। আমার তোমাকে চাই, প্লিজ ঋতুরাজ, প্লিজ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উনি আমার প্রণম্য। রেশমি, উনি আমার প্রণম্য। আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, ওনাকে ভালোবাসি। আমি ওনার সঙ্গে থাকতে চাই, অনেক কিছু শিখতে চাই। আমি ভুলতে পারবো না ওনাকে, বুঝতে পেরেছো? কিন্তু আমি এখনো তোমাকে বলছি রেশমি, এখনো বলছি, বিশ্বাস করো, তুমি একবার যদি ওনাদের সামনে গিয়ে দাঁড়াও, ওরা সমস্ত কিছু ভুলে তোমাকে অ্যাকসেপ্ট করে পারবো না, আমি পারবো না। একটা কথা জেনে রাখো, আমি মরে যাব তবু ওই বাড়িতে আমি পা রাখবো না। ভালো, কিন্তু আমাকে তুমি আটকাতে পারবে না। যদি প্রয়োজন বোধ করি, উনি যদি আমাকে ডাকেন, আমি যাব। কখনো না। তুমি যদি যাও, তুমি যদি সত্যিই যাও, তাহলে সেদিনই কিন্তু তোমার সঙ্গে আমার শেষ দিন হবে। ভয় দেখাচ্ছ? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তার মানে আমি চলে গেলে তোমার সত্যিই কিচ্ছু এসে যায় না? হ্যাঁ, এই ব্যাপারে যদি তুমি সত্যি চলে যাও, আমার কিছু এসে যায়। রেশমি, আমি চিরকাল সত্যের সঙ্গে থেকেছি। মিথ্যের কোনো জায়গা আমার লাইফে নেই, কোনোদিন ছিল না, আর হবেও না। কাল যদি উনি আমাকে ডাকেন, আমি যাব, কারণ আমি ওনাকে সত্যিই খুব ভালোবাসি। আমি ওনাকে প্রচন্ড শ্রদ্ধা করি। হ্যাঁ, তোমাকে মিথ্যে কথা বলে যাবো না, তোমাকে বলেই যাব। আমি তোমাকে একবার রিকোয়েস্টও করবো, তুমি না গেলে তো আমার কিছু করার নেই, কারণ আমি তো তোমাকে জোর করতে পারি না। কারণ আমি বুঝতে পেরেছি তোমাকে কোনো রকম জোর করার অধিকার আমি হারিয়েছি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ওই ভদ্র মহিলা আমাকে সব দিক থেকে হারিয়ে দিয়েছে। ওই ভদ্র মহিলা শুধুমাত্র অঙ্কুশ ভাটিয়ার কাছে নয়, আমাকে তোমার কাছেও হারিয়ে দিল। আমি হেরে গেছি, আমি তোমার কাছে হেরে গেছি। রেশমি, অনেক সময় হেরে গিয়েও জিতে যাওয়া যায়, তুমি সেটা বুঝতে পারলে না। আবার তুই এই কথাগুলো কেন বলছিস? এগুলো ছাড় না। আমি ওইভাবে বলছি না, কিন্তু আমি তো তোদের সবার থেকে বড়। মাঝে মাঝে আমার সত্যি মনে হচ্ছে যে আমি কি করছি। মানে সবই তো গুড্ডির টাকা পয়সা, রক্ত জল করা টাকা পয়সা। না, তুমি বলো না। আমি তো না না, যা বলেছো একেবারে ঠিকই বলেছো। তুমি থাকো, তোমার মতো করেই থাকো। আমার থেকে কিছু তোমাকে আর নিতে হবে না। গুড্ডি, আরে আরে না না না, দেখো বৌদি, তুমি যদি রাগ করে চলে যাও না, তাহলে আজ আনন্দ খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। আমাকে এসব কথা বলে লাভ কি? তোমাদের দাদাকে বলো, ওকে আটকাও। দাদাকে তো মা বকবে। মা, তুমি কেন কিছু বলছো না?
না আমি অঙ্কুশের ব্যাপারটা বুঝতে পারছি। আসলে সারাটা জীবন তো অন্যের দায় দায়িত্ব নিয়ে এসেছে। সে যেভাবেই নিক, অন্য সাধারণ লোকও অন্যের দায় দায়িত্ব নেয়, সেটা তারা চাকরি করে রোজগার করে নেয়, কিন্তু ওর ব্যাপারটা তো আলাদা। অনেক কঠিন জীবন ছিল ওর। একদিকে জীবনের ঝুঁকি আর একদিকে সংসার বাঁচানোর চেষ্টা, এটাই তো চলেছে না। তাই এখন অন্যের থেকে কিছু নিতে ওর বাঁচছে, আমি বুঝি। কিন্তু ও বাবা অঙ্কুশ, তুই এবার আমার কথা শোন। তুইও দেখবি একদিন আবার কিছু করবি, তুই করবি। তোর পাশে অমন একটা বৌমা আছে, না করে পারবি কোথায়? হ্যাঁ, তখন বরং তুই আবার ওদেরকে খাওয়াস দাওয়াস যা ইচ্ছে করিস। এখন ওদের যখন আজকে ইচ্ছে করছে কিছু করতে, করুক না। সারাটা জীবন তো তোর কাছ থেকে নিয়েছে, ওদের তো কিছু দিতেও ইচ্ছে করে। হ্যাঁ,